আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখন অনেক রাত, প্রায় ১২টা ৫৬ এরকম বাজে, মানে ১টার কাছাকাছি। ওই সময় ভাবি পিঠা ভাজতেছে। আব্বাকে দেখতে আসছিলাম। তো আমিও ভাবিকে একটু সঙ্গ দিচ্ছি, একা একা যেন ভয় না লাগে। তো এই যে আমাদের ঘরের কোণে ওই যে একটা হাসনাহেনা ফুলের গাছ, এই গাছটি যাদের বাড়িতে আছে তারা জানে। আশেপাশে ৪-৫ বাড়ি সহ কিন্তু একদম গ্রানে মুগ্ধ হয়ে যায়। অনেক সুন্দর গ্রান। একদম গাছটা ফুলে পরিপূর্ণ হয়ে আছে। তো এখন হচ্ছে সকাল। রাতে তো ভাবি এই পিঠাগুলো ভেজে তারপর রেখে দিয়েছিল, যেহেতু তখনই আর কি বানিয়েছিল রাতের বেলা। তো সকালবেলা আবার ভেজে শিরার মধ্যে দিল, আর আমাকে বলছিল শিরা থেকে চুবিয়ে তারপর উঠিয়ে নিতে। তো আমি এই কাজটা করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। তো এভাবে করে ভেজে ভাবি দিয়ে দিচ্ছিল শিরার মধ্যে, আর আমি শুধু শিরা থেকে উঠিয়ে পাত্রের মধ্যে রেখে দিচ্ছিলাম। তো এভাবে করে পিঠাগুলো ভেজে তারপর মানে সবার জন্য ভেজে নিল। সবাই যেন তৃপ্তি সহকারে খেতে পারে সেজন্য একটু বেশি করে ভাজছে। তবে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি, কারণ চুলার পাড়ে বসেই কিন্তু আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম, শুধুমাত্র আব্বা আম্মা ছাড়া। কারণ আব্বা আম্মা এমনিতেও খেতে পারবে না, কারণ ওদের তো বয়স হয়েছে, দাঁতের অবস্থা কাহিল। সেজন্য তো আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম চুলার উপর থেকে, এটা একটা আনন্দ। তো এই যে দেখুন, আমি কিন্তু এই পিঠাটা খাচ্ছিলাম, আর আমার মেয়ে যখন আমি পিঠা মানে আমার ভাবি পিঠা ভাজছিল, আমি শিরায় দিচ্ছিলাম, তখন ভাজা শিরায় দেওয়া ভাজা ছাড়া ও একটা নিয়েছিল, মানে অর্ধেকটা নিয়েছিল। তো যখন আমি এই শিরা দেওয়াটা খাচ্ছিলাম, তখন আমার মেয়ে কিন্তু এটা এক্সচেঞ্জ করে নিচ্ছিল। আসলে বাবার বাড়িতে গেলে পরিবেশন যে একটা জিনিস, ওইটা হয়ে ওঠে না। মানে ভাবি আম্মা ওনারা পরিবেশন করে দেন, কিন্তু আমরাই কেমন জানি পরিবেশনটা মেনে নেই না। কারণ ওই যে পিঠা দেখছেন, আমার মেয়ে হাঁটতেছে, খাচ্ছে, আমরাও চুলার পাড় থেকে নিচ্ছি, ভাতিজা ভাতিজি ছেলেমেয়েরা সবাই পিঠা নিচ্ছে। এমনও হচ্ছে আমরা উঠানে হেঁটে হেঁটে গল্প করছি আর খাচ্ছি। আবার বাড়ির সামনে প্রচণ্ড বাতাস, এই বাতাসের মধ্যে গিয়ে হাঁটছি, খাচ্ছি। আবার বাড়ির সামনে একাধিক বসার জায়গা আছে, ওইখানে বসে বসে খাচ্ছি, যে যেভাবে পারছি গল্প করছি, পিঠা খাচ্ছি। পরিবেশনের কোনো ব্যাপারই নাই। তবে হ্যাঁ, আব্বার জন্য রেখেছিল পরিবেশন করে। তো আমরা আসলে পরিবেশন করলেও এগুলা মেনটেন করি না বাবার বাড়িতে গেলে। আর ভাবি আব্বার জন্য পরিবেশন করে নিয়েছে, দেখেছেনই প্লেটের মধ্যে। আব্বাকে নিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আব্বা খেতে পারেনি, কারণ আব্বার জন্য এটা শক্ত। তবে নরম পিঠাগুলো খেয়েছিল, আর আম্মাও খায়নি, খেতে পারে না ওগুলো। তো ওই পিঠা খেয়ে তারপর বাড়ির সামনে চলে আসলাম। মানে বিদ্যুতের ফ্যানের বাতাসের চাইতে প্রকৃতির যে একটা বাতাস, এটা অনেক বেশি হেলদিও আমার কাছে মনে হয়, আর অনেক ভালোও লাগে। মানে আল্লাহর দেওয়া যে একটা জিনিস, আল্লাহর দান একটা জিনিস, এটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না। সেজন্য আব্বাকেও ওই বাড়ির সামনে একটা চেয়ার দিয়ে বসিয়ে নিলাম। আব্বাকেও বললাম যে এখানে মানে ফ্যান অফ করে মানে বাড়ির সামনে এসে বসতে আর কি। তো আব্বাকেও বসালাম। তো এখানে আমরা সবাই মিলে বিভিন্ন ধরনের কথাবার্তা, গল্পগুজব করে সময়টা পার করছিলাম, যেহেতু এখানে বাতাস ছিল, অনেক বেশি ভালো লাগছিল আসলে সময়টা। তো আমি কিন্তু বরাবরের মতোই আজও বলে নিচ্ছি যে আমি যে ভিডিওগুলো করি, আমি সবসময় ভিডিও করি না, তবে মাঝে মধ্যে কিছু ভালো লাগার মুহূর্ত ভিডিও করে রাখি, যাতে করে আমি আমার যখন ইচ্ছা হয় তখন আমি দেখতে পারি। আর যে মুহূর্তটা আমি দেখতে চাই, ঠিক ওই মুহূর্তটাই কিন্তু আমি ভিডিও করে রাখি। তো এই যে এখানে আমরা সবাই আছি, একদিন হয়তো সবাই থাকবো না, তখনও যেন দেখতে পারি। একদিন হয়তো সবাই যার যার কর্মস্থলে ব্যস্ত হয়ে যাব, তখনও মানে কাছাকাছি থাকবো না, তখনও দেখতে পারবো। এই মুহূর্তটাকে তো আর ফিরিয়ে আনতে পারবো না। তো যেহেতু এখানে ভিডিও করে রেখেছি, এখানে দেখে নিতে পারবো। তো এখানে বসে থেকে আব্বা বলছিল আর কি যে ব্যান্ডেজটা এখন কি খোলা যাবে কিনা। আমি আব্বাকে জিজ্ঞেস করছিলাম যে আব্বু সেলাইটা কবে খুলবেন। তো আমার যে ভাইয়ের ছেলে, ও আবার এ ধরনের কাজ সবগুলোই পারে, একদম সেলাইনও দিতে পারে, ইঞ্জেকশন দিতে পারে, ওই ড্রেসিং করতে পারে, এরকম অনেক কিছুই পারে আর কি ও। তো ওই জন্য আর কি আব্বা বলছিল যে তাহলে অপুর বই খুলে নেক,
ও খুলে দিচ্ছে আর অনেক বেশি, মানে যেহেতু ওর আপন মানুষ, মানে দাদার ব্যান্ডেজ খুলে দিচ্ছে নাতি, সেজন্য কিন্তু অনেক চেষ্টা করছে যেন আব্বা কিছুতেই একটু ব্যথা না পায়। তো আমার আবার আরেকটা ভাইয়ের ছেলে সাবিল, সে বলছিল আব্বা ব্যথা পায় কিনা আর কি। তো আব্বা বলছিল একটু তো ব্যথা পাওয়া যাবেই। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আব্বার এই ব্যান্ডেজটা যে খুলছিল এটা দেখছিলাম। তো দেখেন, উপরে যেমন এই হোক, ভিতরে কিন্তু ক্ষতটা অনেক বেশি ছিল, যেহেতু ফ্যানে কেটে নিয়েছিল, ফুল স্পিডে ছিল। তো একদম এবড়ো তেবড়ো হয়ে গিয়েছিল, ভিতরে ময়লাও ছিল। সেই গোস্তগুলো কেটে ফেলে দিয়ে তারপর টেনে টেনে এই সেলাইগুলো করে নিয়েছিল, সেজন্য উপর দিয়ে যেমনই হোক ভিতরে কিন্তু অনেক বেশি মানে আঘাতপ্রাপ্ত। এবং ডাক্তারের কাছে গিয়েছিল, ডাক্তার বলছে যে এখন সেলাই কাটা যাবে না, এখনও শুকায়নি, আরও সময় লাগবে। ভিতরের অবস্থা মানে বুঝে শুনে আর কি সেলাইটা কাটা হয়নি। তো এখন আব্বাকে বাতাসেই বসিয়ে রাখলাম এবং বাড়ি থেকে ওই ড্রেসিংয়ের যে বায়োডিনগুলো আর কি, এই বায়োডিনগুলো নিয়ে আসলো এবং অপূর্বই এই ড্রেসিংটা করে দিচ্ছে। তো এর ভিতরে আবার আমার যে চাচাতো বোন, ওই চাচাতো বোন স্মৃতি, ও ওইগুলা নিয়ে আসলো, গজ ব্যান্ডেজ এগুলা, তারপর অপূর্ব এগুলো দিয়ে একটু কেটে কুটে, সুতাটা কেটে কুটে তারপর একটু ড্রেসিংটা ভালোভাবে করে দিল আর কি। তো দেখলাম আব্বুর ব্যান্ডেজও দেখলাম, আবার যে ব্যান্ডেজটা খুলে তারপর সেলাইগুলো দেখে নিলাম, মানে আঘাত কতটুকু পেয়েছে। আসলে অনেক বেশি আঘাত, হাতটা অনেক বেশি ফুলে আছে। আর এই বয়সে কিন্তু অল্প আঘাতেও অনেক সময় সহ্য করার মতো থাকে না। ওদের যে বয়সটা ওনাদের, এই বয়সে ব্যথা পাওয়াটা আসলে অনেক বেশি ঝুঁকিপূর্ণ। তো কি করা যাবে, ভাগ্যে ছিল, মহান আল্লাহ তাআলা অনেক বেশি বাঁচিয়ে নিয়েছেন। কারণ এই জায়গাটাতে কিন্তু হাতের রগ থাকে, অপর হাতটা দেখলেই বুঝতে পারবেন। তো রগটা যেহেতু কেটে যায়নি, মহান আল্লাহ তাআলা অনেক বেশি বাঁচিয়ে নিয়েছেন আমার আব্বাকে, অনেক মানে নিরাপত্তায় রেখেছিলেন, না হলে কিন্তু চাইলে এই হাতের রগটাও কেটে যেতে পারত। তো এখানে বসে আছি, এটা দুপুরবেলা, ওই সময় ছিল কিন্তু নাস্তার সময়। তারপর নাস্তা খেয়েছি একটু দেরিতে, যেহেতু নাস্তা খাওয়ার পর ভাত খেয়েছি একটু দেরিতে আর কি। ভাতের যে নাস্তাটা ওইটা প্রায় 11টার দিকে খেয়েছি। খাওয়ার পর ওই বাড়ির সামনে এসে আর একটু বসলাম, রেডি হচ্ছি, বাড়িতে চলে আসব সেজন্য। তো আম্মা বলছিল যে গাছের মধ্যে একটা মালটা হয়েছে, সেটা যদি না খেয়ে যাও তাহলে কিন্তু অনেক মানে খারাপ লাগবে, যে মেয়েটা আসছিল ওকে নিয়ে তো খেতে পারতাম। তাই এটাও পেরে নিলাম খাওয়ার জন্য। এবং দিয়ে দিয়েছিল আঠা, গমের আটা আর কি, আঠা, তারপর তিল, পিঠা তৈরি করে খাওয়ার জন্য তিল দিয়ে দিয়েছিল, শুকনা পাট শাক, আরও কী কী যেন দিয়ে একদম ব্যাগ ভর্তি করে দিয়ে দিল। আমি চাইছিলাম না নিয়ে আসার জন্য, যেহেতু আমি একা। তো আমার ভাতিজা অপূর্ব, ও আমাকে এগিয়ে দিচ্ছিল, দিয়ে একদম গাড়িতে উঠিয়ে দিল। তো আমাদের বাবার বাড়িতে যাওয়াটা খুব সুবিধা, আমার শ্বশুর বাড়ি থেকে গাড়িতে উঠে একদম বাবার বাড়ির সামনে নেমে যেতে পারতাম। কিন্তু ওই যে দেখেন রাস্তাটার অবস্থাটা দেখেন, এই রাস্তার জন্য এখন এদিকে গাড়ি আসে না, যেতে হচ্ছে নদীর ওই পারে। তো নদীর ওই পারের দিকে আমাদের কোনো যাতায়াতের মানে বেশি একটা নাই, চলাফেরা খুব একটা করা হয় না আর কি। তো এখন যেহেতু আমাদের বাড়ির সামনে রাস্তা ভালো না, সেজন্য ওইদিকে যেয়ে তারপর রিক্সায় বা অটোতে মিশুকে উঠতে হবে, না হলে কিন্তু আমাদের বাড়ির সামনে থেকে উঠে একদম চলে আসা যেত। এদিকে নদীর আমাদের পাড়েই রাস্তা আছে ভালো, তো এটা দিয়ে চলে আসা যেত। এখন এই রাস্তার বেহাল দশা, এই জন্য জানি না কখন এই রাস্তা এবং ঝুঁকিপূর্ণ ব্রিজ ঠিক হবে সেটা জানি না। এটা আসলে অনেক ঝুঁকিপূর্ণ, ব্রিজটা দেখেই বুঝতে পারছেন। তো ব্রিজটাও ঠিক করা অনেক বেশি জরুরি। এদিক দিয়ে অনেক গ্রামের মানুষের চলাচল, ওই নদীর ওই পারে অনেক গ্রাম, ওইগুলা দিয়ে মানে এই ব্রিজটা দিয়ে অনেকের চলাচল। তো সেজন্য আসলে এই ব্রিজটাও ঠিক করা জরুরি। এবং রাস্তাটা তো দেখেছেনই, রাস্তার বেহাল দশা, এদিকে মানুষের যাতায়াতে অনেক ভোগান্তি হয়ে গিয়েছে রাস্তাটার জন্য, না হলে কিন্তু অনেক সুখকর ছিল, সবাই নিজের বাড়ির সামনে থেকে গাড়িতে উঠে তারপর যেতে পারতো। গত যে পিরিয়ডে আসছিলাম বাবার বাড়িতে আমার হাজব্যান্ডকে নিয়ে, তখনও কিন্তু একই দশা হয়েছিল। সেজন্য আমরা আসলে যদি বেশি মানুষ আসি তাহলে একদম রিজার্ভ বাড়ি থেকে গাড়ি নিয়ে চলে আসি, আর যদি কম মানুষ আসি তাহলে বাইকে চলে আসি। কিন্তু এখন যেহেতু আমার হাজব্যান্ড আসেনি, আমি এসেছি, তাহলে তো আমি তো আর বাইক চালাতে পারি না, ওভাবে আসতেও পারবো না। আর একা করে আর রিজার্ভ করেও আসিনি। তো আমার যে ভাইয়ের ছেলে, সে আমাকে এবং আমার মেয়েকে গাড়িতে উঠিয়ে দিল, উঠিয়ে তারপর আমাদের কাছ থেকে বিদায় নিল, আমাকে বিদায় দিল।
তো ওই যে কথায় আছে না, ভাইয়ের ছেলেরা হয়, নিজের 7 সন্তান থাকলেও ভাইয়ের ছেলেদের প্রতি আলাদা একটা টান থাকে। তো বেঁচে থাকো বাবা, কারণ আমাদের ভাই বা বাবাদের অবর্তমানে তো তোমরাই আমাদের খোঁজখবর নেবে। আল্লাহর কাছে দোয়া করি তোমরা অনেক ভালো থেকো, অনেক ভালো অবস্থানে থেকো, জীবনে অনেক বড় হও, সফল হও। আর আমাদের প্রতি তোমাদের ভালোবাসা যেন চিরদিন অটুট থাকে, সবসময় আমাদের খোঁজখবর নাও, নিতে পারো। তো এখন এই যে নিয়ামতপুর বাজারে এসে নেমে তারপর উঠে গেলাম সিএনজিতে, যাতে করে তাড়াতাড়ি বাড়িতে আসতে পারি, সেজন্য অটোতে উঠিনি। তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, আকাশের অবস্থা খুব একটা ভালো না। চলে আসছি নিজ গন্তব্যে, কারণ বিয়ের পর মেয়েদের চিরস্থায়ী ঘর হয়ে যায় স্বামীর ঘর। তো এখানেই চলে আসতেছি মেয়েকে নিয়ে বাড়িতে। কেন যেন ঝামেলা না থাকলেও মনে হয় যে হাজারটা ঝামেলা বিবাহিত মেয়েদের। তো কিছুই করার নেই, শুধুমাত্র বাবা মায়ের জন্য অফুরন্ত দোয়া এবং শুভকামনা সবসময় মনের মধ্যে থাকে। আর সব সময় একটা চিন্তায় থাকে আব্বা আম্মা কেমন আছে। একদিন যদি ফোন না দিই তাহলেও চিন্তা লাগে, প্রতিদিন ফোন দিতে হয়, খোঁজখবর নিতে হয়। আর একদিন ফোন না দিলে আবার আম্মাও ফোন করে বলে ফেলে এখনও কেন ফোন দেয়নি, খোঁজখবর নেয়নি। কারণ আম্মা তো আর ফোন দিতে পারে না, শুধু ধরতে পারে। তো সেজন্য বলবে ফোন কেন দিইনি, আমরা কেমন আছি, ভালো আছি কি না। আসলে বাবা মা থাকলে ছেলে মেয়েদের জন্য অনেক চিন্তা থাকে, অনেক দোয়া শুভকামনাও থাকে, যে যেখানেই থাকুক আমার সন্তানগুলো যেন ভালো থাকে। তাই আল্লাহর এই নিয়ামতগুলো যেন আমাদের সামনে অনেক দিন, অনেক বছর বেঁচে থাকে সুস্থভাবে, সেটাই আল্লাহর কাছে দোয়া করি। মহান আল্লাহ তাআলা যেন কবুল করেন, যে আমার আব্বা আম্মা অনেক সুস্থভাবে আরও অনেক বছর বেঁচে থাকেন। কারণ আমার আব্বা আম্মার চাইতেও অনেক বয়সে কম মানুষও আছে যারা এখনও তাদের চেয়ে অনেক স্ট্রং। তো সবারই তো শারীরিক কন্ডিশন এক থাকে না, কি আর বলবো। তো সেজন্য আর আব্বার সেবা করতে করতে কিন্তু মোটামুটিভাবে আম্মা একটু দুর্বল হয়ে যাচ্ছে। যাই হোক, কিছুই করার নেই, আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপরেই তাওয়াক্কুল, আল্লাহই যা করেন করবেন। এই যে এগুলো দিয়ে দিল আম্মা, এই নারকেলের কথা কিন্তু আগে বলিনি, এই কড়াইটার কথাও বলিনি, তো খেয়াল ছিল না কী কী যেন দিয়ে দিয়েছিল। এই যে এখন বাড়িতে এসে এগুলো বের করে আমার মেয়েকে, বড় মেয়েকে দেখাচ্ছি, যে এসএসসিতে এবছর পাশ করেছে। ওকে দেখাচ্ছিলাম যে তোমার নানু এগুলো দিয়ে দিয়েছে। অপূর্ব আমাকে বসিয়ে রেখে গিয়ে গম ভেঙে তারপর আটা তৈরি করে নিয়ে আসছে, যে মাম্মি আপনি নিয়ে যান আঙ্কেলের জন্য। তো তাই এগুলো দেখাচ্ছিলাম। তো সবার জন্য শুভকামনা রইল, এবং যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। তারাও যে যেখানেই থাকেন না কেন, মহান রব যেন সবাইকে ভালো রাখেন। এই যে তিলগুলো আম্মা এত শুকিয়েছে দেখেন খুব ভালোভাবে। তো যাই হোক, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।